বিয়েটা হয়ে গেল কেন? তারপরে যে হাঁটু কাঁপা শুরু হলো, আমি অনেক কিছু ভুলে যাচ্ছি। ভালো ভয় দেখিয়ে রাখা যাবে আর কি। আমার মতো তুমি কাউকে পাবেও না। তুমি আমার ক্যাপ্টেন গুলো কেন রাখো? তুমি যখন প্রথম দেখা করতে এসেছিলে, তোমার হাতে একটা ফুলের তোড়া ছিল। মেম সাহেব নামটা দেওয়ার পেছনে কি গল্প আছে? আচ্ছা, প্রথম প্রথম দেখা করতে এসেছিলে দিনকে, সেদিনকে তোমার হাঁটু কেঁপেছিল। ভালোবাসি বলাটা খুব সহজ। মনে পড়ে প্রথম দেখা কিছু জেরক্স করাতে হয়েছিল আমার দোকানে। জেরক্স তখন অ্যাভেলেবেল ছিল না আমার কাছে, মেশিনটা প্রবলেম ছিল। তুমি চলে গেলে, তারপরে তুমি মনে হয় তোমার বিকেলে পড়ানোর ব্যাচ থেকে কিছু করে আমাদের ওখানে একটা দোকানে, কোনো টেলার্সের দোকানে যেতে। প্রচন্ড রাগি রাগি ব্যাপার তোমার মধ্যে একটা, যেটা থেকে আমি খুব ভয় পেতাম। তোমার দূর থেকে দেখি, আমি শীতকাল ছিল এখন আমার মনে করে, তো তুমি আসছো, দূর থেকে দেখছি, আমার মনে হচ্ছে তুমি আসছো এই ম্যামটা। আমি তোমাকে দেখে যখন তুমি সামনে চলে যাও, তখন আমি দোকানের ভিতরে ঢুকে গেছি, যে আর রিস্ক নেওয়া যাবে না। আমি দেখতাম যে তুমি আমাকে দেখলেই ভয়ে ঢুকে যেতে, আমি এটা বুঝতে পারতাম। ভয় পাচ্ছে নাকি? তা ভালোই, ভয় তো আমাকে সবাই পায়, ভয় পাওয়াটা ভালো। তারপরে কি? আর তারপরে তুমি সাহসটা পেলে কিভাবে? সাহস না, অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে এটা হয়েছিল যে যদি কাউকে ভালো লাগে তাকে জানানো উচিত, আর যদি না জানাই তাহলে কি হবে, তাকে আর জানানোই হবে না। আচ্ছা, তাও কদিন পর এটা মনের মধ্যে গিল্টি ফিল হবে যে না, আমি তাকে জানছি, কোনো আমার ভালো লাগাটা এখন আমি জানাইনি, ব্যাখ্যাই করি তাকে। এটা আমি তোমাকে, আমার একটা বোন ছিল, তাকে আমি প্রথম তোমার কথা বলি যে আমার না একদম ভালো লাগে। আচ্ছা, তার কাছে বলার পর সে আমাকে সাহস দেবে, তুমি কি বলো, কিন্তু কারো সাহায্য নিয়ে বলো না। যদি তোমার ভালো লাগে তাকে তুমি তাকে বলতে পারো। দেখো হ্যাঁ কি না কিছু তো একটা বলবে, এর দিয়ে তো বেশি কিছু তোমাকে বলবে না। আমি মনে মনে ভাবলাম যে কিভাবে বলবো, আমার সাহস নেই তোমার সামনে দাঁড়িয়ে তোমার কিছু বলার। তো আমি তখন ফেসবুকে তোমার একটা নাচের ভিডিও সবাই শেয়ার করছিল, তুমি একটা বিয়ে বাড়িতে গিয়ে ব্ল্যাক কালারের ড্রেস পরে ডান্স করেছিলে, আমি তো লুটলিয়া গানটা, মনে পড়ে? তো ওখান থেকে আমি তোমাকে প্রথম তোমার লিঙ্ক পাই, পেজের লিঙ্ক তোমার। আচ্ছা, তো সেখান থেকে তারপর তোমার প্রোফাইলটা আমি একটু ঘাটাঘাটি করি, দেখলাম, তারপর একটু সাহস আসলো যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি। তো যথারীতি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম তোমাকে, তুমি তো বহুদিন পর হ্যাঁ, সেটা বলো, সেটা বলো। অ্যাকসেপ্ট করা, অনেক দিন পর হাই হ্যালো, সেটা তো আর মনে নেই কত দিস, বাট মানে সেই রকম রিপ্লাই না যে কথা এগোনো যায়, তাই না? না, হ্যাঁ, আমি তোমাকে হাই পাঠালে তুমি তো আমাকে হাই গুড মর্নিং লিখেছি, হয়তো তুমি তার 15-17 দিন পর সিন করেছো মেসেজ, তার 7 দিন পর লিখেছো হ্যালো বা কিছু একটা লিখেছিল আর। তারপরে হয়েছি এই মানুষটাই কিভাবে বলা যেতে পারে যে নিজের ভালো লাগার কথা, এই তো কথাটা আগে নিয়ে যাওয়ার কোনো রাস্তাই আমায় দেখাচ্ছে না। তো আমার মনের স্বপ্নটাকে ভেঙে আমি এক কোণে আবার বসে থাকলাম চুপচাপ করে, না এটা ঠিক হবে না। যে তার মধ্যে তো আরেকটা মনের মধ্যে একটা কিছু কাজ করে যে ব্যাপারটাকে অন্যভাবে নিলে কি হতে পারে। তো আমি সেখানে জন্মদিন ছিল, যেহেতু আমার 4 তারিখ, তোমার 5 তারিখ, পর পর দুদিন জন্মদিনে একটা উইশ করেছিলে। সেখানে একটু কথা বলা জায়গা তৈরি ছিল যে তোমার 4 তারিখ জন্মদিন, আমার 5 তারিখ জন্মদিন। তুমি এটাকে একটা মানে স্কোপ হিসেবে কাজে লাগালে যে এটা আমার হাতিয়ার, এইটাকে দিয়ে কথা বলা শুরু করা যেতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, যদি তুমি কাউকে উইশ করো, সে তোমাকে একটা থ্যাংক ইউ। হ্যাঁ, একদম। মানে এইটুখানি ভদ্রতা আর এইটুখানি জানো তুমি আমি স্কুলের মানুষ একজন, এইটুখানি সেন্স আমার মধ্যে থাকবে। হ্যাঁ, তো তোমার এই থ্যাংক ইউ বলাতে আমি যখন তোমার ম্যাচে তোমার সাথে, আপনার সাথে আমার একটু কিছু কথা আছে এরকম জানে। তারপরে আমি ভাবলাম যে বলে ফেলি, আর সময় নেওয়া যাবে না, যা হবে দেখা যাবে। হ্যাঁ কি না তো যেতে বেশি কিছু দেখা জায়গা। হ্যাঁ, তোমার বার্থডে উইশের পর তোমাকে আমি জানিয়ে ফেললাম যে আপনাকে একটা কথা বলার আছে, এরকম একটা কিছু বলেছিলাম তোমাকে। সেই সিচুয়েশনটা মনে পড়ছে না, বাট বলেছিলাম তোমাকে সাহস করে। তোমার মনে হয় তখন কি হয়েছিল ব্যাপারটা শুনে?
আমার ওটাই ভালো লেগেছিল, কোনটা? যে মানে ভনিতা না করে, হাজার রকমের কথা না বলে ডাইরেক্ট তুমি বলেছিলে, মানে তুমি আমাকে বিয়ের জন্যই প্রপোজালটা দিয়েছিলে ফার্স্ট, যে আমি আপনাকে বিয়ে করতে চাই। সেখানেও তোমার একটা গভীর রিপ্লাই, এমন রিপ্লাই যে কোনো মানুষেরই সেটা কাউকে বলে তার মন টন ভেঙে, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আমি বরাবরই একটু গভীর রিপ্লাই করি, এবং অচেনা মানুষদের, অচেনা তুমি ছিলে না, তোমাকে আমি চিনতাম দোকানের ছেলেটা হিসাবে, লম্বা ছেলেটা হিসাবে, কিন্তু অজানা ছিলে তুমি। তো তাকে তো ওইভাবে আমি তার সাথে আমি কথা তো সেভাবে বলি না, আমি যথেষ্ট ওয়েট নিয়েই চলি, সেটা তুমি জানো ভালো করে। তো এবার ওটাই হলো ব্যাপার, যে কিন্তু হ্যাঁ, আমার প্লাস ওই সময়টা আমি খুব ডিস্টার্ব ছিলাম, তো যার জন্য গভীর রিপ্লাইটাই এসেছিল। বাট তুমি, আমার ওটা ভালো লেগেছিল তোমার ওই জিনিসটাই, যে তুমি ডাইরেক্ট বলেছিলে, বিয়ের কথাই বলেছিলে, এবং তুমি বলেছিলে যে তুমি অপেক্ষা করতে রাজি আছো, কোনো অসুবিধা নেই, যতদিন সময় নাও নিতে চান নিতে পারেন। মানে আমিও তোমাকে অপেক্ষা করি। এটার জন্য অনেকটা সময় গেছিল আমাদের, হ্যাঁ, একদিনের মেসেজে কথা হয় না 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 না, আজকালকার মানে ছেলে মেয়েদের মতো তো ব্যাপারটা নয়। মানে একটা সাময়িক একটা মেসেজের একটা ছোট্ট রিপ্লাই দেওয়ার জন্য তোমাকে অনেকটা অপেক্ষা করতে হয়েছে, সেটা দেখার জন্য। এবং আমিও অনেকটা ভেবেছি, মানে চট করে ডিসিশন নিয়ে নেওয়ার মধ্যে তো মানে ছিলাম না আমি আর কি। প্রসঙ্গ আসলো কথা বলতে বলতে, হ্যাঁ মানে আমাদের নাম্বার এক্সচেঞ্জ কোনোদিনই হয়নি প্রথম। হ্যাঁ, এবং সেটা ভালো লেগেছিল যে এতদিন কথা হয়ে যাচ্ছে, একটু একটু করে অনেকদিন কথা হচ্ছে অল্প অল্প করে, কিন্তু একবারের জন্য তুমি আমার নাম্বার চাওনি, ফোন নাম্বারটা। মানে একবার একটা কল করার দরকার হয়েছিল, সেটা তোমাকে মেসেঞ্জারেই কল করেছিলে। আমি ভাবছিলাম যে ঠিক আছে, কুছ তো বাত হ্যায় ইসমে। তো তারপরে প্রসঙ্গ আসলো আমাদের একটা দেখা করা যেতে পারে কোনো জায়গায়, সেখানেও নানান প্রশ্নবোধক চিহ্ন, কোথায় কে দেখবে, পুরো নানান স্টুডেন্ট এদিক ওদিক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনা হলো কোনো একটা বাইরে কোথাও গিয়ে কোনো একটা জায়গায় দেখা করা যায়, একসাথে কফি খাওয়ার আড্ডার জন্য যাওয়া হয়েছিল মনে করে। হ্যাঁ, সেখানে জায়গাটা খুব দুজনেরই মানে পছন্দের একটা জায়গা ছিল, পছন্দ এবং লেগেছিল। আমি হ্যাঁ, প্রথমবার গেছিলাম, রবীন্দ্রসঙ্গীতের, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের গান চলছিল, জায়গাটা খুব সুন্দর ছিল। তো দুদিকে রবীন্দ্রসঙ্গীতের বক্স সাউন্ড হিসেবে, মাঝখান থেকে ফুল হয়েছিল সেই সময় শীতকালে, প্রচন্ড ফুল। অ্যাকচুয়ালি তোমাকে আমার মানে আস্তে আস্তে চিনতে একটু সময় লেগেছে, বুঝতে একটু সময় লেগেছে। আমি তোমার মধ্যে যে এত কিছু আছে, তুমি মানুষটা যে অ্যাকচুয়ালি এমন, সেটা আমার একটু বুঝতে সময় লেগেছে। আমি প্রথমে দেখে বুঝিনি, আমি ধীরে ধীরে বুঝেছি। আচ্ছা, প্রথম দেখা করতে গেছিল সেদিনকে তো আমার হাঁটু কেঁপেছিল। আমার কাছ থেকে ফার্স্ট পারমিশন নিয়েছিলে যে আমি কি এখানে একটু বসতে পারি আমার পাশে, বললাম হ্যাঁ। তারপরে যে হাঁটু কাঁপা শুরু হলো, আমি ভাবলাম যে ছেলেটা আমাকে এতটা ভয় পায়, আশা করি পরবর্তীকালে ভালো ভয় দেখিয়ে রাখা যাবে আর কি। না না, টেনশনে ছিলাম যে এরকম কিছু ভাবিনি, কি বলবো কি করবো, দেখা তো করতে আসছে। তোমার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার খুব মিল পেয়েছিলাম আমি। মনে হয়েছিল যে we will be good together। এই হলো ব্যাপার। আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, অনেক কিছু মিস করে যাচ্ছি। মিস করছো? সবই বলছো তুমি ঠিকঠাক। একসাথে যাওয়া, সেই পুকুর পাড়টা ধরে হাঁটা, আমাদের দেখা করা বলতে ওটাই ছিল, দোকানের পাশ দিয়ে যাওয়া, তাও খুবই কম যেতাম। আমরা তাকাতামও না, আমরা তাকাতামও না, এক্স্যাক্টলি তাই, আমরা তাকাতামও না। এবং না, আমি মানে অনেকটাই অপেক্ষা করিয়েছি। আমি ফলো করতাম, আমি দেখতাম মানে আমাদের স্কুলের ম্যাডামরা তোমাকে কিভাবে নিচ্ছে, আমি সেটা দেখতাম। আমার তাদের মনে জায়গা করে নেওয়া, বা স্কুলে একটা মানে ভরসার জায়গায় যাওয়া,
স্কুলের ভেতরে, গার্লস স্কুল, সেখানে একটা ভরসার জায়গাতে যাওয়া, সেটা সবার মানে সেটা চারটিখানি কথা নয়, সেটা করার জন্য নিজের একটা মানে ক্ষমতা লাগে, নিজের মধ্যে কিছু থাকা দরকার, কোয়ালিটিস। আমি একটু মনে করি যদি কেউ কোনো দিক থেকে ভরসা করে, আজ এই ম্যাডামরা যেটুকু জিনিস হচ্ছে, যারাই আমাদের গল্পের মধ্যে স্কুলটা অনেকভাবে জড়িয়ে আছে, হ্যাঁ, পুরোটাই স্কুল জড়িয়ে আছে। স্কুল জড়িয়ে আছে, সেই জায়গাতে এবং দিদিরা আমাকে যেটুকু, সিনিয়র পার্সন যারা আছে সবাই, তারা যেটুকু ভরসা করে, সেই জায়গাটা যদি আমি তাদেরকে মানে এই জিনিসটা বোঝে যে দায়িত্ব দিয়েছি এটা করতে পারবে বা এটা করে দেবে যেভাবে হোক, সেটাই আমি সবসময় চেষ্টা করি, এর থেকে আমি বেশি কিছু না। আর দেখো বর্তমান যুগে সব দিক থেকেই বিশ্বাসের মানুষের খুব অভাব, তারা অনেক কিছু এত এত যাই হোক যা কিছু যায়, সেই জায়গাগুলো থেকে আমার তাদের চিন্তাটা বেশি হচ্ছিল যে দেশের মধ্যে যখন আমরা কথা বলছি তারা কিভাবে নেবে ব্যাপারটাকে, সেটা একটা খুব কঠিন আমার মনে হচ্ছে। অবশ্যই, কারণ তারা আমার লাইফের একটা পার্ট, একটা জায়গা জুড়ে আছে। একটা সময় তারা ভীষণভাবে আমার পাশে ছিল মেন্টালি। আর আমার স্টুডেন্টসরা, মানে এরা তো আমার অক্সিজেন, সত্যি কথা বলতে। তো এটা মানে আমি এটা খুব মানে দেখেছি যে তুমি আমার প্রফেশনটাকে, আমার কাজটাকে আর কি খুব খুব বেশি রেসপেক্ট করো। শিক্ষায় মনে হয় সবারই সেটা করা উচিত, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমারও মনের মধ্যে চিন্তা থাকতো যে সবকিছুকে আমি সঠিকভাবে সঠিক সময় জানাবো, সেই জন্য অনেক আমার ভাইদের অপেক্ষা করে রেখেছি। ওরা তো পাগল হয়ে গেছে, কে 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 সাথে কে কে। তো ফাইনালি আমি আমার ভ্যালেন্টাইন ডে তে তোমার সাথে আমার ছবিটা প্রথম পোস্ট করলাম। তারাই কিছু লোক তো জেনে যাক, আমার খুব ক্লোজ যারা। আমরা দেখাও করিনি তো কখনো। হ্যাঁ, আমরা ওই সবকিছু যখন বাড়ি থেকে কথাবার্তা হলো তখনই কিন্তু আমরা তারপরে দেখা করেছি। হ্যাঁ, তো আমার একটা দুটো ভাই ছাড়া কেউই জানতো না। তুমি খুব সুন্দর কন্ট্রোল করেছো। ম্যাক্সিমামটা আমি এটা তোমাকেই ক্রেডিটটা দেবো, কারণ মেনটেনটা তুমিই করেছো ভীষণ ভাবে। কারণ তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার কেউ হওয়ার আগে তুমি একজন স্কুলের ম্যাডাম। এটা তো তোমার শিক্ষা দাও, তোমার সবাইকে এটা দিচ্ছ, এই জিনিসটা তোমার নিজেকে ঠিক রাখতে হবে। এবং আমার নাচের স্কুলটা খোলার পেছনেও তোমার একটা অনেক বড় জায়গা আছে, অবদান মানে অবদান বললেও মানে খুব ব্যাপারটা খুব মানে ইয়ে হয়ে যায়, মানে তোমার একটা অনেক বড় ভালোবাসার জায়গা আছে আমার নাচের স্কুলটা খোলা নিয়ে। কারণ সেই সময় তুমি জোরটা করেছিলে বলেই আমি হয়তো খুলতে পেরেছিলাম। কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম খুলবো কিন্তু খোলা হচ্ছিল না। কিন্তু একটা না একটা কেউ সাপোর্ট দরকার ছিল, যে কেউ পেছন থেকে দাঁড়িয়ে বলবে যে আমি আছি, তুমি খোলো, ঠিক আছে, এই সাপোর্টটা দরকার ছিল। তুমি পারবে, দেখা যাক না, চেষ্টা তো করো, খোলো না, একদম দুজন থেকে আস্তে 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 হবে। হ্যাঁ, মোটামুটি এতটা সহজ ছিল না আমাদের 2 বছরের জার্নিটা। মাঝখানে অনেক উত্থান পতন এসেছে। কারণ তুমি একটা পোস্টে লিখেছিলে যে ভালোবাসি বলাটা খুব সহজ, কিন্তু ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে যাওয়াটা সহজ না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাড়িতেও দেখো আমরা 2 বছর সম্পর্কে ছিলাম, এটা তো বলতে পারবে না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগাটা তোমাকে আমি 2 বছর আগে জানিয়েছিলাম যে আমার আপনাকে ভালো লাগে। রিলেশন আমাদের মধ্যে কোনোদিনই সেরকম ভাবে কিছু ছিল না। তখন তুমি বলেছিলে যে আমি আমার দিকে আমার সময় হলে আমি নিশ্চয়ই ভেবে দেখবো। তো সেই সময় আমিও মাঝখান থেকে এক হচ্ছে পরিস্থিতি, বাড়ির একটা সমস্যা, সেই জায়গা থেকে আমিও ভেবেছি না আমি লাইফে অন্য কাউকে কিছু ভাববো বা কিছু এরকম চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। এবং আমিও তখন মানে বলতাম যে আমার জন্য যাতে, হ্যাঁ, আমার জন্য তুমি কেন সাফার করবে, বা তোমার বাড়ির লোক কেন সাফার করবে। হ্যাঁ, তুমি চেষ্টা করো, তুমি এটা বলেছো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও চেষ্টা করেছি, কিন্তু আমি কোথাও তোমার সাথে কথা বলার পর তোমার মতো কাউকে পাচ্ছিলাম না। এবং আমার মতো তুমি কাউকে পাবেও না। ফাইনালি কাকিমা আমার থেকে বেটার কেউ হতে পারে, কারণ আমার মতো কেউ নেই হয়তো। কাকিমা আমাকে একটা কথা বলেছিল প্রথম দিনই, যে কাকিমার সময় এটাও বলতো যে আমরা নিজেও জানি না এটা কবে কি সম্পূর্ণ হয়, বাট তুমিও ওয়েট করে আছো অনেকদিন। বাট সবসময় একটা মায়ের মতো সাপোর্টই করেছে আমাকে, যে দেখো
মানে কোনো সময় প্রেশার আমার কানে মানে আমার পাশে এসে বলেন যেটা করতেই হবে, এটা বা অপেক্ষা করেই থাকো বা কিছু, তাই কনফিডেন্স দিত যে হয়ে যাবে, পজিটিভ থাকো। এমনও দিন গেছে মানে 6 মাস 7 মাস তোমার সাথে কোনো কথা হয়নি একদিনও, বাট ঠিক আছে কোথাও মনের মধ্যে। এবং আমার স্পেশালি আমাকে খুব ট্রিট করতো রাজ ভাই, যে সাদা তুমি অন্য কোনো দিকে ভেবো না, অন্য কাউকে লাইফে তোমার সাথে যে ভাইবসটা ম্যাচ করে এম সাহেবের, তো ওটা অন্য কারোর সাথে ম্যাচ খাবে না। তুমি দেখো, ও আমার সাথে থাকার সময় বোঝে যে আমার লাইফেরও প্রবলেম গুলো, যারা খুব কাছের বন্ধু বা ভালোবাসার মানুষরা তারা বোঝে। তো আমাকে বলতে, জানি তোমার সমস্যা, তুমি ভাবছো যে তুমি অন্য কাউকে দিয়ে কোনো দিক থেকে এগোনোর চেষ্টা করবে বা আর কত ওয়েট করবে, বাট ওয়েট করলে ভালো জিনিস কিছু হয়। তো আজকে ওই মানুষগুলোই খুব খুশি, কৌশিক রাজ এরা দুজন বিশেষ করে খুব খুশি হয়, নীলেশ। কিছু কিছু মানুষ সত্যি খুব ভীষণভাবে আমাদের এই সম্পর্কটাকে ধরে রেখেছিল আর কি, হ্যাঁ যেতে দেয়নি। মানে আমরা ছাড়তে চাইলেও হয়তো তারা ছাড়তে চায়নি বা তারা ছাড়তে দেয়নি। হ্যাঁ, মা সত্যি অনেকটা মানে মায়ের জন্যই, সত্যি কথা বলতে মায়ের তুমিও জন্য খুব তুমিও গিভ আপ করে একটা সময়, হ্যাঁ আমিও না, গিভ আপ করে যে নিয়েছি। ও আমার সাথে কথা বলছে না, আর আমিও ও নিশ্চয়ই হ্যাঁ অন্য কাউকে বেছে নিয়েছে বা অন্য কিছু লাইফে। কিন্তু কাকিমা তোমাকে বলেছে যে আমার পরিস্থিতিও কাকিমা তোমাকে বুঝিয়েছে যে হ্যাঁ, দেখ ওর বাড়িতে একটা সবসময় প্রয়োজন এরকম ওর। তো কাকিমাকে আমি সবসময় আমাদের মা একদম মানে ক্যাপ্টেন কাকিমাকে রাখতে চাই। মা একেবারে একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল আর কি। মানে তোমার মধ্যে এমন কিছু দেখেছিল সে আর কি, এমন কিছু তো মানে ভীষণ কনফিডেন্ট ছিল তোমাকে নিয়ে, যে আমি বলছি ছেলেটা ভালো হবে, তুই দেখ, তুই আমাদের কথা শুনে দেখ, তুই এবার আমাদের কথা তুই শুনে দেখ, তুই আমি বলছি তুই ভালো থাকবি, আর ঠিক আছে যাও তোমাদের কথাই শুনবো, যাও শুনলাম যাও। এবং তারপরে কিছু মানুষজনের কাছ থেকেও আমি খবর নিয়েছি, সেটাই এই খবরটা কিন্তু আমার কাছে সেটা স্বাভাবিক, তোমার কাছে হয়তো আসবে, কিন্তু আমি নিজে থেকে বলবো না তোমার। তো সে আমি একটা জিনিস দেখতাম কি, যে কোনো একটা মানুষ একটা খুঁত নেই সেটার মধ্যে, কি একটা খারাপ কিছু নেই, আমি এটা খোঁজার চেষ্টা করতাম যে একটা খারাপ কিছু কি নেই। কিছু না কিছু তো আছে মানুষের জীবনে, সবাই সব কিছু ভালো। হ্যাঁ, এবার কেউ বলছে না সেটা, সবাই বলছে সাহেব খুব ভালো ছেলে, সাহেবের মতো ছেলে হয় না। বাবা ঠিক আছে, সবাই যখন এত ভালো ভালো বলছে, এবার একটা ফাইনাল চান্স। বাড়ি থেকেও আর রাখতে চাইলো না আমায়, বলছে আর না, অনেক থেকেছিস, এবার ওদের বাড়ি যা, ওদের বাড়িতে তোকে বেশি দরকার। অনেক সত্যি অনেক। আচ্ছা, এই মেম সাহেব নামটা দেওয়ার পেছনে কি গল্প আছে? আমি সাহেব, আমার বউ তো মেম হবে অলওয়েজ, তাহলে মেম সাহেব ব্যাস। আর তোমার যে পার্সোনালিটি আছে, আমার মনে হয় যে এই নামটা তোমার প্রতি খুব মানানসই। আজকে সবাইকে সবাই নাম ধরে ডাকলে হলো না তো, তার এটা আমার মনে হয় যে নাম রেখে দিলেই হলো না, তার সাথে তার সবকিছু তার উপর যাচ্ছে নাকি, তার হাঁটা চলা কথাবার্তা সবকিছুই তার প্রফেশনাল। মেম সাহেবদের মতো মেম সাহেব, দেখো মেম সাহেব তো বিদেশি লোকজনদের বলা হয়, বাট তুমি সেই জিনিসটা আমি বলছি না, বাট কোথাও আমার নাম সাহেব, সেই জন্য মেম সাহেব হতেই পারে। মানে তোমার ফার্স্ট এই নামটাই মাথায় রেখেছিল? ভালো লেগেছে। আর তুমি আমার ক্যাপ্টেন গুলো কেন রাখো? কারণ একটা টিমের মধ্যে থেকে ক্যাপ্টেন কিন্তু সবাই হয় না, হতে পারে না। একটা টিমের মধ্যে থেকে একজনের মধ্যে এমন কিছু কোয়ালিটিস থাকে যার জন্য সে বাকি সব মেম্বারদের থেকে আলাদা হয়, একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো তোমার মধ্যে সেই কোয়ালিটিস গুলো আমি দেখেছিলাম, আর মনে হয় তুমি আর 5টা সাধারণ ছেলেদের থেকে একটু আলাদা। তো তোমার মধ্যে সেই কোয়ালিটিস গুলো আছে, মানে সেগুলোই আমাকে ইন্সপায়ার করছে, এবং পরবর্তীকালেও তোমার থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবো। আর হ্যাঁ, শেখার শেষ নেই, জানারও কোনো শেষ নেই। তারপর দুই ডিসিশন নিয়ে নিলাম, বাড়ির লোকদের কথা বলা দরকার। হ্যাঁ, মানে বাড়ি থেকেও বলছিল যে আর রাখবে না, তুমিও বলছিলে ছাড়বে না। ছাড়া আর রাখার মাঝখানে আমি পড়ে গিয়ে আত্মসমর্পণ করলাম। আমার ঢিলে হয়ে যায়। ভাবলাম যে ভগবান যা করবে ভালোর জন্যই করবে, আর এটা আমি আমার লাইফ দিয়ে বুঝেছি
যে ভগবান যা করে, যা কিছু ভালো এবং যা কিছু খারাপ, সবকিছু ভালোর জন্যই হয়। হ্যাঁ, এটা আমিও মনে করি যে ভগবান যা কিছু করে ভালো জন্য। আজ যে তুমি এখানে ফেলিওর হলো, অন্য কোনো জায়গায় তোমার ভালো কিছু হবে। আমার ভাইদেরও সবসময় বলি যে ধরো কোনো ক্লাবের কোনো কিছু থেকে বাদ পড়ে গেল, ভালো কিছু হতে এবং হয়েছে, যেগুলো হয়েছে। ভালো কিছু হলে পরে আনন্দ হবে, আর খারাপ কিছু হলে পরে শিক্ষা পাবো। সেই শিক্ষাটা আরো ভালো জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে। না, তোমার এই আরেকটা কথা, এই যে আমিও না ভীষণ স্টুডেন্ট সেন্ট্রিক, মানে আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই বোন, ঠিক আছে, আর স্টুডেন্টরা কিন্তু অনেকটা জুড়ে রয়েছে আমার। সারাক্ষণ দিনের ম্যাক্সিমাম টাইমটা আমি ওদেরকে নিয়ে থাকি, আর ওদেরকে আমি চেষ্টা করি। দেখো, ভালোদের তো ওরা ভালোরা তো ভালোই, ঠিক আছে, যারা একটু পিছিয়ে পড়া, যারা একটু খারাপ বলবো না, মানে যারা একটু অন্য মানে বয়সের ইয়েতে দোষে বা অন্য বন্ধুদের ইয়েতে পড়ে বা পরিস্থিতির পাল্লায় পড়ে যারা একটুখানি অন্য দিকে চলে যায়, তাদেরকে আমি একটু সঠিক পথে ফেরানোর চেষ্টা করি যতটা সম্ভব আমার পক্ষে। আর ওরাও আমার সাথে মানে আমার কথা শোনে। আমি সেটা তোমার মধ্যে দেখেছিলাম, তোমার এই ভাইগুলো কে যেভাবে তুমি ওদেরকে ভালোবাসো, শাসন করো, এবং কিছু ছেলেদের জীবন হয়তো তুমি না থাকলে অন্য রকম হয়ে যেত, খারাপ রকমই হয়ে যেত। সেটা হয়তো তুমি মাঠের মাধ্যমে, খারাপ না, এরা কেউই খারাপ হয় না, খারাপ না, এরা হচ্ছে পরিস্থিতির চাপে বলবো না, নানা রকম একটা বয়স ওদের দোষ না। একটা হলো বয়স, আর একটা হলো দ্বিতীয় হলো পরিস্থিতি, ঠিক আছে। এবার তুমি ওদেরকে মাঠের মাধ্যমে, খেলার মাধ্যমে, একটা জিনিস আমি মাঠের মধ্যে নিজেও এত বছর খেলাধুলো করে মাঠে আমি দেখেছি, মাঠে গেলে না, তুমি মাঠে নামলেও, মাঠে পা দিলেও তোমার বাড়িতে যতই সমস্যা হোক তুমি সেটাকে ভুলে যেতে পারবে। সেটা আমার মনে হয় যে কোনো মানুষের, যে কোনো ছেলেদেরই মাঠে যাওয়াটা খুব প্রয়োজন। সেটা সকাল হোক আর বিকেল হোক, যখন তো মাঠে গেলে এবং মাঠে আসলেই তারা অটোমেটিক্যালি তারা মেন্টালি অনেক চেঞ্জ হয়ে যায়। সেই জন্য এরা তো খেলাধুলা খুব ভালো, যেমন এরা খেলাধুলা করতো, আমাদের একটা খুব সুন্দর একটা ইউনিটি তৈরি হয়। আমি, কৌশিক, বোম্বা, এরা তিনজন ছিলাম সিনিয়র, আর বাদ 2 সব জুনিয়ররা। হ্যাঁ, আমি দেখতাম মানে সবাই, আমিও যেরকম স্কুলে কিছুটা মানে অনেকটা ভালোবাসা পাই, সায়নী ম্যাম করে সবাই, আর আমি দেখতাম যে এই ছেলেপিলেরা সব সাহেবদা, কে এই সাহেবদাটা, কে সাহেবদা? তো মানে তখন আমি আস্তে আস্তে জানতাম, আস্তে আস্তে বুঝতাম যে না, তুমিও ওদের মধ্যে, মানে আমি যেরকম যে জায়গাটাতে বিলং করছি আর কি, যে জায়গাটা আমিও ধরে রেখেছি, তুমিও সেই একই জিনিসটা ওদের মধ্যে করার চেষ্টা করো আর কি। আমি কিছু করি না, ওরা আমাকে প্রচুর ভালোবাসে। এই জায়গাটা ভালো, দেখো, ভালোবাসাটা পেতে গেলেও সেই জায়গাটা অর্জন করতে হয়। আমরা ব্যাপারটা কি বলতো, আমরা দুজনের মধ্যে আমাদের এই ব্যাপারগুলো খুব আছে, মানে আমরা কিন্তু আমাদের কাছে কোনো এফোর্ট দিয়ে কিছু করতে হয় না। দেখো, প্রয়োজন আমাদের মধ্যে কিন্তু এফোর্ট দিয়ে কিছু করতে হয় না, মানে আমরা যেমন ভাবেই কথা বলি তেমনই থাকি, তো ওটাই ওদেরকে খুব অ্যাট্রাক্ট করে। যেমন আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম, আমার মধ্যে কি এমন আছে যে তোরা এরকম করিস, আমাকে নিয়ে এতটা ভালোবাসিস? বলছে ম্যাম কি, মানে আমি এটা বলেছিলাম যে আমি তো এমন কিছু সুন্দর দেখতে নয়, আমার থেকেও ঢের সুন্দর মেয়েরা আছে বা ম্যাডামরা আছে। তো বলছিলাম সুন্দর দেখতে কথাটা হলো আপনার পার্সোনালিটি, আপনার চলাফেরা, কথাবার্তা গুলো আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। আর ওই জন্যই আমি ওদের কথা খুব ভাবি, আমি সত্যি ভাবি, এবং আমি খুব ব্লেসড যে এরকম আমি আমার লাইফে আমি অনেক ভালো মানে স্টুডেন্টদেরকে পেয়েছি, যারা আমার পাশে এখনো স্টিল নাও আছে। মানে এমন স্টুডেন্ট তারা, তুমিও ভালো করে জানো, সবাই মানে আমার বিয়েতেও ইনফ্যাক্ট সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছে। তুমি ভাবো একবার, মানে কতটা ভালোবাসা থাকলে এটা করে। আমরা সাধারণত করবো, আমরা কি হট করে কোনো বিয়ে বাড়িতে চলে যেতে পারবো না, কিন্তু ওর সারপ্রাইজ মানে এতটাই ভালোবাসে। আবার ডান্স প্রিপেয়ার করে এসছে,
তারপর আমাদের প্লাস আমার এক্স স্টুডেন্ট তো আছেই, এক্স স্টুডেন্টরা তুমি হ্যাঁ। জানোই না। আজকে যদি আমি বলি যে আমার এটা ভালো লাগে না, আমার এটা লাগবে, তাই বলি হয়তো কথায় কথায় আমি বলেছি যে আমার না এটা খুব ভালো লাগে, ও সেটাকে মানে ওরা সেটাকে ক্যাচ করবে, ক্যাচ করে নেবে, ক্যাচ করে নিয়ে পরে ওই মুহূর্তে ব্লিঙ্কিট অর্ডার করে দেবে, চলে আসবে। কি ফুল ভালোবাসি, এরকম গোছা গোছা ফুল নিয়ে আসে না, মানে লাস্টে বকা দিয়ে, মানে বকা দিতে বাধ্য হই আমি, নালে শুনবে না। তুমি যখন প্রথম দেখা করতে এসেছিলে তোমার হাতে একটা ফুলের তোড়া ছিল, মানে ফুলের বাঁধ ছিল, তো আমার ওটা দেখে না, আমার কারণ আমি আমার বাবাই আমার জীবনে একটা মাত্র পুরুষ ছিল আমার বাবা, যে আমাকে ফুল দিত। তুমি হলো সেকেন্ড পার্সন যে ফুল নিয়ে এসেছিলে এবং পরবর্তীকালেও অনেক ফুল দিয়েছো আমায়। তো কিছু কিছু জিনিস ওই হয় না যে মানে মেয়েরা খোঁজে না যে বাবার মতো কিছু কোয়ালিটিস খোঁজে তার। বিকজ তোমার মেয়েরা Life ছোটবেলা থেকে partner। নিজের বাবাকে দেখে বড় হচ্ছে না, আর তোমাদের কেনাকাটি, শপিং, মজা। ও আচ্ছা, বিয়ে, বাবা বিয়ে মানে লাস্টে গিয়ে আমি আত্মসমর্পণ করলাম, তারপর আর এক সেকেন্ডও ওয়েট হয়নি। 1 মাস আগে ঠিক হয়েছিল ডেট। হ্যাঁ, প্রথম আমাদের বাড়িতে আসা তোমার সেই ফিলিংসটা একটু বলো। প্রথম আমার বাবা আমার সামনে, হ্যাঁ, তোমার কাকিমা তো বাড়ির ঠিক আছে, লোককে কথা নিয়ে। বলে যেমন কাকুর সামনে এটা খুব ডিফারেন্ট ছিল আমাদের। কাউকে আমি দূর থেকে যতটা দেখি, কাকু একটুখানি আরো প্রচন্ড পার্সোনালিটি আছে এবং সে খুব জেন্টলম্যান আমার মনে হয়। তো যাই হোক, প্রথম দিন যাওয়া, গিয়ে বসা এবং বিয়ে, মানে তার একটা মেয়েকে তার বাবারা কিভাবে মানুষ করে। আমার মেয়েদের স্কুলের সামনে ছোট দোকান, সেই দোকানে আমরা দেখি, আমি দেখি নার্সারি থেকে তারা একটা মেয়েকে কিভাবে বড় করে। বাবারা মেয়েরা বাবাদের যা বলবে সেটাই বাবার ডান, মা কিন্তু দেয় না, কিন্তু বাবা যা বলবে সেখানে গিয়ে তুমি সেই মেয়েটাকে তার কাছ থেকে নিজের কাছে আনার জন্য তাকে জানানো, সেটা প্রচুর কঠিন কাজ, এটা আমি ফিল করি। তো আমার কাছে খুব কঠিন ছিল সেটা, তোমার বাবাকে জানানো। তবে কাকু ভালো মনের মানুষ, কাকু খুব ভালোভাবে সেটাকে। এবং কাকু মাঠের মানুষ, কাকুরও একটা সময় মাঠে কাটে দিনের। হ্যাঁ, কাকু সকালবেলা। আর কাকুকে যখন আমি ফার্স্টে বলেছিলাম তোমার কথা, কাকু আমাকে বলেছিল ওর কথা আমাকে বলতে হবে না, আমি তোর আগে থেকে ওকে চিনি। তো এখানে একটা হলো, আমি যে আমার বাবার উপরে অনেকটাই ডিসিশনটা ডিপেন্ড ছিল আর কি, বাবা যেটা বলবে সেটাই হবে, এরকম একটা ব্যাপার। বাবাই দেখলাম পজিটিভ, বাবাই বেশি পজিটিভ। তারপরে দেখতে তো 1 মাসের মধ্যে আমাদের, বাপরে, প্রথম আমরা কি লেহেঙ্গা কিনতে গেছিলাম বড় বাজারে। হ্যাঁ, পরে বাবাটা কেনার পর তো আসতে পারছি না, এত ভারী ওয়েট। তারপর ওটাকে নিয়ে আমরা ট্যাক্সি ওলা করে, রিজু এমন বুক করলো, টালিগঞ্জে চলে যাচ্ছিলাম, মনে পড়ে তোমার? টালিগঞ্জে সত্যি, টালিগঞ্জে সত্য, যেখান থেকে আবার বড় আমি যখন ধর্মতলা না গেছি তখন আমি সত্যি ভাবছি, মানে খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। বাট ভালো হয়েছে, এবং- পারফেক্টলি। এবং আমরা 1 মাসের মধ্যে বিয়ে বাড়িও মানে ভাড়া পেয়ে গেলাম, সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেল, সবকিছু হয়েও গেল, এবং হয়েও গেল, আমাদের বিয়েটা হয়ে গেল। শুধু ক্যাপ্টেন, একটাই খামতি রয়ে গেল, তোমার কথা কৌশিককে আমি প্রথম জানিয়েছি, হ্যাঁ, এবং সে আমাকে সারপ্রাইজ দিতে আসলো বাইরে, দুবাই থেকে এমন ছুটি নিয়ে। তোমরা বাড়ি থেকে 5টার সময় লোক আসছে, 5টা বাজতে 5 মিনিট আগে সেই দিনই ও এসে ছুটি নিয়ে আমাকে সারপ্রাইজ দিতে আসলো। সেদিনকেই 5টার সময় বিয়ে ঠিক হলো, না ওকে আমি জানাতে পারলাম, না কিছু না করতে এটা পারলাম। এটা খুব খারাপ হয়েছে, খারাপ মানে হয়েছে না, দুজনেই, ও সারপ্রাইজ দিতে এসেও নিজেই সারপ্রাইজ হয়ে এবং গেছে। আমার পুরো অনুষ্ঠানটায় ও দুবাই থেকে অর্গানাইজ করেছে সবকিছু, সেটা সব দিক থেকে। আর ওর জায়গাটা আমাদের নেওয়ার মতো কেউ নেই। হয়তো আমি একটা দিক বুঝি বা চেষ্টা করি ওই জায়গাটা থাকার, কিন্তু প্র্যাকটিক্যালি ও আমাদের সবার জন্য খুব বেটার, ভাবে খুব বেটার, মানে ও যে কোনো জিনিসকে ও আরামসে করে দেবে। তো কৌশিককে আমরা প্রতিটা পদে খুব মিস করেছি, আর কৌশিক থাকলে আরো মজা হতো, আরো আনন্দ হতো, এটা আমার মনে হয়। ও কি কম মিস করেছে, ও তো ওখানে, ও লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলেছে আমি জানি, কিন্তু ও ওখানে 1 সেকেন্ড থাকতে পারছে না, ছটপট করছে। ও বলছে দিদি আমার মানে 2 রকমের চিন্তা হচ্ছে, আমার মন আর মাথার মধ্যে দ্বন্দ্ব চলছে, আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমার মন বলছে এক্ষুনি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে ছুটে চলে যাই, আর আমার মাথা বলছে না, গেলে ও চলবে একটা না। কথা খুব ভালো বলেছে আমাকে, কি বলছে না, বলছে সাহেবদা আমি
একদিন একটা আনন্দ করতে তোমার বিয়েতে আমি যাব। আবার মনের মধ্যে একদিকে একটা কি কথা বলছে জানো, যে জীবনে না কোনো সময় আমি তোমাকেও দোষী করে দিই যে আমি সেটা ভালো এই জায়গাটা ছেড়ে চলে এসেছি। তখন আমি ওকে বলেছিলাম কৌশিক কাজের জায়গাটা ঠিক রাখো, আমার মন চাইছে তুমি আসো, আমি তোমাকে বলতেই থাকবো, বাট তুমি তোমার জায়গাটা দৃঢ় প্রতিজ্ঞা রেখো যে আমাদের বিবাহ স্টোরিতে তুমি যাতে সবসময় থাকো, এটা তুমি চেষ্টা করবে ওখানে বসে, আর আমিও সেটা এখান থেকে বসে সব অ্যাকসেপ্ট করবো এবং আমরা তোমাকে সাথে নিয়ে আনন্দ করবো। ডেটটা কবে ঠিক হলো? 20 ফেব্রুয়ারি। সেটা নিয়েও একটা ইয়ে ছিল আমাদের, মার্চের 3 তারিখ নাগাদ হওয়ার, 6 তারিখ 3 তারিখ বা 6 তারিখ হওয়ার কথা ছিল। ওটা ওটা মোটামুটি প্রায় মুখে মুখে একটা ঠিক হয়ে গেছিল। পরে হঠাৎ করে লগ্ন মা পঞ্জিকা দেখে হঠাৎ করে আরে ওই দিন তো লগ্ন 4টের সময়, ভোর 4টের সময়, আরেকটা দিন তো 1:50, 12:50 না 1:50। এলাম কি করবে ক্যাপ্টেন, তোমার মাথা খারাপটা কি, আমি ঘুমাবো তখন। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।